নমস্কার। আমি সৌগতা, আর আমার এই সদ্যজাত চ্যানেলটিতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। অ্যাকচুয়ালি হয়েছে কি, দুর্গাপুজোর পরে না প্রত্যেকবারই মোরলেস কোথাও না কোথাও ছোট বড় যাই হোক একটু হলেও বেড়াতে যাই। তো এবার হয়েছে কি, এবার কোথাও তো আমাদের সেরকম অ্যাজ সাচ প্ল্যান করা হয়নি। তো যখনই কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অন করছি আর দেখছি কি সবাই কোথাও না কোথাও বেড়াতে যাওয়ার ছবি আপলোড করছে, আর সেগুলো দেখে না আরও বেশি দুঃখ লাগছিল কি কোথাও যেতে পারছি না, আর মনোটোনাসও লাগছিল বড্ড। তো হাজব্যান্ডকে বললাম কি দেখো না, যদি অ্যাটলিস্ট একদিনের জন্য হলেও কোনো ট্রিপ প্ল্যান করা যায়। তো এরম খুঁজতে খুঁজতে না তিনটে জায়গা পেলাম, মানে একই রোয়ে পেলাম, যেখানে একদিনে আমরা পাহাড়, ঝর্ণা এবং কেভ টেম্পল এই তিনটেই কভার করতে পারবো। তো শুভস্য শীঘ্রম বলেই আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা সেই একদিনের ট্রিপে কোথায় কোথায় গিয়েছি, কি কি করেছি বা কী কী দেখেছি, জাস্ট সেগুলোই ভাবলাম কি আপনাদের সঙ্গে শেয়ার করাই যায়। বিকজ এরম একদিনের ট্রিপ কিন্তু যখনই বোর লাগবে প্ল্যান করাই যায়, মানে আপনারাও করে ফেলতেই পারেন। তো সেজন্যই ভাবলাম কি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন সঙ্গে থাকুন এবং দেখুন আমরা কোথায় কোথায় কী কী জায়গা কভার করলাম আর কী কী জায়গা দেখলাম। আজকে এই সকাল 6:30 নাগাদ যাত্রা শুরু করেছি। আর শীতকালে যতই চেষ্টা করি না কেন সকাল সকাল বেরোনোর, এই 6টা বেজেই যায়, মানে কোনো রকমেরই তাড়াতাড়ি করা যায় না। আর আমরা আজকে বিন্দুবাসিনী মন্দির যাচ্ছি কিন্তু বহরমপুর মুর্শিদাবাদ থেকে। আর বহরমপুর মুর্শিদাবাদ থেকে বিন্দুবাসিনী মন্দিরের দূরত্ব হচ্ছে এই অ্যাপ্রক্স 118 কিলোমিটারের মতন। আর এদিকে আমরা কিন্তু অনেকখানি পথ অতিক্রম করে চলেও এসেছি এবং এখন আহিরন ব্রিজ আমরা ক্রস করছি। আর এটা কিন্তু আমাকে মেনশন করতেই হবে যে রাস্তা কিন্তু ভীষণ ভালো। আর সকালবেলা বলে কিনা জানি না, রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়া বেশ কম, এবং এইটা কিন্তু আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ বলতে পারেন, বিকজ আমাদের গাড়ি কিন্তু এই ফাঁকা রাস্তা দিয়ে একদম হুড়হুড় করে এগিয়ে চলেছে। আর এরম শীতের আমেজ গায়ে মেখে দুদিকে দিগন্ত বিস্তৃত খোলা জমির মাঝখান দিয়ে যেতে কী যে ভালো লাগছে, এই অনুভূতি বোধহয় আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝাতে পারবো না। তবে চলুন আমি বরং যেতে যেতে আপনাদেরকে আজ আমাদের প্রথম গন্তব্যস্থল সম্পর্কে একটু বলি। আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে আজকে মা বিন্দুবাসিনী মন্দির। এই মন্দিরটি ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ ডিস্ট্রিক্টের বারহাওড়া বলে একটি জায়গা আছে সেখানে অবস্থিত, এবং এটির নিয়ারেস্ট স্টেশন হচ্ছে রেলওয়ে স্টেশন, বারহাওড়া রেলওয়ে স্টেশন। এই যে আমরা মন্দিরে পৌঁছেও গিয়েছি। কি বিশাল বটগাছটি দেখেছেন? চলুন বরং আমি আপনাদেরকে মন্দিরটি দেখাই এবং সঙ্গে সঙ্গে মন্দির সম্পর্কে একটু গল্পও বলি। তো 51টি শক্তিপীঠের একটি হচ্ছে এই মন্দির, এবং কথিত আছে দ্রক্ষরাজের যজ্ঞের আগুনে সতী যখন দেহত্যাগ করেন এবং ক্রুদ্ধ মহাদেবকে শান্ত করার জন্য বিষ্ণু যখন তার সুদর্শন চক্র দিয়ে দেবীর শরীর ছিন্নভিন্ন করেছিলেন, তখন দেবীর 3 বিন্দু রক্ত কিন্তু এই স্থানে এসে পড়েছিল, এবং সেই জন্যই কিন্তু এই স্থানটির নাম হচ্ছে বিন্দুবাসিনী মন্দির। এই মন্দিরে পূজিত হন দেবী দুর্গা, লক্ষ্মী এবং সরস্বতী। আর মন্দিরটি কিন্তু পাহাড়ের কোলে অবস্থিত, অর্থাৎ আমরা কিন্তু বেশ উঁচুতেই পৌঁছে গিয়েছি। আর এই মন্দিরকে বেষ্টন করে চৈত্র মাসে কিন্তু একটি বিশাল বড় যজ্ঞ হয়, এবং সেই যজ্ঞকে কেন্দ্র করে কিন্তু মেলাও বসে। আর সেই যজ্ঞ করতে আসেন বেনারস থেকে আচার্য। চলুন আমি আপনাদেরকে মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই।
আমরা এই রাস্তা দিয়ে মন্দিরে প্রবেশ করেছি। হয়তো গাড়ি নিয়ে এদিক দিয়েই ঢুকতে হয়, কিন্তু মন্দিরের আসল প্রবেশদ্বার কিন্তু অন্যদিকে, অর্থাৎ ওই যে সূর্য মন্দিরটি ছিল না, সূর্যদেব ছিলেন ওখানে, এবং অনেকগুলি সিঁড়ি কিন্তু ভেঙে ওপরে উঠতে হয়, যেহেতু মন্দিরটি অনেকটা উঁচুতে। আর মন্দিরের পাশ দিয়ে কিছুটা রাস্তা হেঁটে আরও উঁচুতে ওঠার পরে দেখতে পেলাম একটি হনুমানজির মূর্তি, যেটি কিন্তু বেশ উঁচু, অ্যাপ্রক্স 32 ফিট তো হবে। এই যে সেই মূর্তিটি। সকালবেলা শীতের আমেজ থাকলেও এখন কিন্তু বেশ রোদ উঠেছে। বিন্দুবাসিনী মন্দিরে আমরা হালকা চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম, আর এবার রওনা দিয়ে দিয়েছি আমাদের আজকের দ্বিতীয় গন্তব্যস্থল অর্থাৎ শিবগাড়ি ধামের দিকে। তো চলুন, রাস্তায় যেতে যেতে আমি আপনাদেরকে আজকে শিবগাড়ি ধামের একটু গল্পও বলি এখন, আর রাস্তাটা উপভোগ করি। তো শিবগাড়ি ধাম কিন্তু সাহিবগঞ্জ ডিস্ট্রিক্টেই অবস্থিত, আর এর নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বারহাবড়া জাংশন। এটি 26 কিলোমিটার দূরে আছে শিবগাড়ি ধাম থেকে। আর এখান থেকে আপনারা শিবগাড়ি ধাম যেতে, অর্থাৎ বারহাবড়া জাংশন থেকে শিবগাড়ি ধাম যেতে কিন্তু অটো, ট্যাক্সি এগুলো পেয়েই যাবেন, বাস। এবার চলুন আমি আপনাদেরকে একটু না হয় এর হিস্ট্রিটা বলি। তো বলা হয় নাকি মহিষাসুরের পুত্র গজাসুর তার নিজের আঙুলের ওপর দাঁড়িয়ে হাজার হাজার বছর ধরে শিবের তপস্যা করেছিলেন এবং বরপ্রাপ্ত হয়েছিলেন। ভগবান শিবের কাছ থেকে বরপ্রাপ্তির পর গজাসুর নাকি দেবতা এবং ঋষিমুনিদের ওপর অসম্ভব অত্যাচার শুরু করেছিলেন। তখন তারা শিবের শরণাপন্ন হন, অর্থাৎ দেবতা এবং ঋষিমুনিরা তখন শিবের শরণাপন্ন হন, এবং তাদেরকে সেই অত্যাচার থেকে মুক্ত করার জন্য শিব তখন নন্দীর ওপর বেষ্টিত হয়ে গজাসুরের নিধন করেন। গজাসুর নাকি তার নিধন পর্বেও শিবেরই উপাসনা করছিলেন, এবং তা দেখে শিব আবার প্রসন্ন হয়ে গজাসুরকে আশ্বস্ত করেন যে তার তৈরি এই মন্দিরটি তার নামেই প্রসিদ্ধ হবে, এবং সেজন্যই নাকি এই মন্দিরের অপর নাম বাবা গজেশ্বর ধাম। আর এই মন্দিরটি নাকি তিনি বরপ্রাপ্ত হওয়ার পর, অর্থাৎ গজাসুর বরপ্রাপ্ত হওয়ার পর উপাসনার জন্য স্থাপন করেছিলেন। আবার অন্যদিকে মহাভারতে নাকি বর্ণিত আছে যে অর্জুন এখানেই মহাদেবের দর্শন পেয়েছিলেন। ইতিহাস যাই হোক, চলুন আমরা চাক্ষুষ করি আজকের এই মন্দিরটি, আর সঙ্গে উপভোগ করি এই রাস্তাটি। আর এই রাস্তা দিয়ে আমি যতই এগিয়ে চলেছি, আমার কিন্তু বারবার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসের কথা মনে পড়ছে। আরণ্যক উপন্যাসে ঠিক যেভাবে প্রকৃতির বর্ণনা দেওয়া আছে, আমার যেন মনে হচ্ছে সেই প্রত্যেকটা বর্ণনা আমার চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। আর এই আমরা অনেকখানি রাস্তা পেরিয়ে এসেছি এবং প্রায়ই আমরা শিবগাড়ি ধামের দিকে পৌঁছেই গিয়েছি, হয়তো আর একটুখানি পরেই আমরা পৌঁছে যাব। এই যে চলেও এসেছি আমরা শিবগাড়ি ধামে। চলুন আমরা মন্দিরে প্রবেশ করি। 152টা মতো সিঁড়ি পেরিয়ে কিন্তু আমাদের এই মন্দিরটাতে উঠতে হবে, কিন্তু মন্দিরের সিঁড়িগুলো কিন্তু বেশ ভালো, অর্থাৎ বেশ চওড়া এবং বড়। আর এই যে মন্দিরের বাইরে আছে একটি জলপ্রপাত। এই জলপ্রপাত থেকে সারা বছর জল পড়লেও শ্রাবণ মাসে কিন্তু এই জলের পরিমাণ অনেকটাই বেড়ে যায়, অর্থাৎ জলপ্রপাতটা কিন্তু বেশ অ্যাক্টিভ হয়ে যায়। চলুন আস্তে আস্তে আমরা এবার মন্দিরের মধ্যে প্রবেশ করি। এই হচ্ছে সেই পীতাম্বরী শিবলিঙ্গ। চারিদিকটা একবার আপনাদেরকে দেখায়, কি অদ্ভুত জানেন তো, এই শিবলিঙ্গের ওপর নাকি সারা বছর ফোঁটা ফোঁটা করে জল পড়ে।
আর আমি ওই যে আপনাদের বললাম না, বর্ষাকালে জলপ্রপাতটি আরও বেশি অ্যাক্টিভ হয়ে যায়, কিন্তু এই শিবলিঙ্গের উপরে কিন্তু তখনও জোরে জল পড়ে না, তখনও কিন্তু সেই এক ফোঁটা করেই জল পড়ে। এটি বড় অদ্ভুত, তাই না? ঈশ্বরের কি সৃষ্টি! আমি জাস্ট আপনাদেরকে একটু এটার হাইটটা দেখাই মন্দিরে। এই আমার মাথা, আমি 5 ফিট 1, আর এই হচ্ছে মন্দিরের হাইট। এটা দেখলে বুঝতে পারছেন নিশ্চয়ই কি এটা কতটা নিচু, এই কেভটা। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কেভ। অসাধারণ একটা মন্দির, অসাধারণ। মনটা পুরো শান্ত পবিত্র হয়ে গেছে, এত ভালো। এই যে এদিকে আমরা যে জল ভগবান শিবের মাথায় ঢাললাম, সেই জল দেখছি হঠাৎ ইনি খাচ্ছেন। কি সুন্দর দেখুন। তবে শ্রাবণ মাসে নাকি এই মন্দিরকে কেন্দ্র করে অনেক মেলাও বসে, তো শ্রাবণ মাসেও কিন্তু আপনারা এই মন্দিরটি দর্শন করতে আসতেই পারেন। মন্দিরের জলপ্রপাতটি যেহেতু আরও বেশি অ্যাক্টিভ হয়ে যায়, তো মন্দিরের দৃশ্য কিন্তু আরও সুন্দর হয়ে যাবে এবং আরও সুন্দরভাবে আপনারা মন্দিরটি উপভোগ করতে পারবেন। গাড়ি ধাম থেকে বেরিয়ে এবার আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের আজকের তৃতীয় এবং লাস্ট লোকেশনের দিকে, যার নাম হচ্ছে মতি ঝর্ণা। কিন্তু কি হয়েছে জানেন, আমাদের কিন্তু অসম্ভব খিদে পেয়েছে। আমরা কিন্তু ভেবেছিলাম যে শিবগাড়িতে লাঞ্চটা করব, বিকজ এখন কিন্তু প্রায় 3টে বেজে গিয়েছে, কিন্তু আমরা শিবগাড়িতে সেরমভাবে লাঞ্চের কিছুই পাইনি। ফলে আমরা সেই যে বিন্দুবাসিনীতে চা বিস্কিট খেয়ে আছি, সেটা খেয়েই আছি, আর অসম্ভব খিদে পেয়েছে। চলুন সামনে যদি কিছু পাওয়া যায়, লোকেশন ভালো লোক্যালিটি পেলে, কোনো খাবার শপ যদি পাওয়া যায়, আদারওয়াইজ আমাদের যে সঙ্গে শুকনো খাবার আছে, ওই চিড়ে ভাজা বিস্কিট এই সমস্ত খেয়েই বোধহয় আজকে ইভিনিং অবধি থাকতে হবে, টিল ডিনার। চলুন এবার আমরা মতি ঝর্ণার দিকে এগোই। খুব তাড়াতাড়ি এখন সূর্যি মামা অস্ত চলে যান। আর এদিকে গুগল স্যার বলছেন আমরা নাকি প্রায়ই পৌঁছে গিয়েছি মতি ঝর্ণার দিকে। তবে এই রাস্তাটি দেখুন কি খারাপ, বড্ড কষ্ট হচ্ছে। অবশেষে আমরা পৌঁছে গিয়েছি মতি ঝর্ণায়। চারিদিকে পাহাড়ে ঘেরা আর মাঝখানে ঝর্ণা, অসাধারণ লাগছে দেখতে। এই পরন্ত বিকেলের হালকা রোদ আর সামনে ঝর্ণা। আর ওই যে ওই জায়গাটা দেখছেন বসার মতো করেছে, কোনো যাত্রী যদি আর উঠে অত দূর অবধি না যেতে পারে ঝর্ণা অবধি, তাহলে ওখানে বসে একটু রেস্ট নিয়ে নিতে পারেন। চলুন আর একটু এগিয়ে আমরা ঝর্ণাটা দেখি। বর্ষাকালে তবে কিন্তু এই ঝর্ণা দেখার মজা আরও বেশি, কারণ বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিতে কিন্তু ঝর্ণার জল আরও বেড়ে যায় আর ঝর্ণা হয়ে ওঠে আরও সুন্দর।
মধুর রান্নাতে মুড়ি মাখা আর পকোড়া খেয়ে সঙ্গে একটু চা খেয়ে আমাদের সাময়িক খিদা নিবারণ করে আমরা এবার রওনা দিয়ে দিয়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আজকের মতন আমাদের গল্পটা এখানেই স্থগিত থাকলো। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। আর যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজটা লাইক করে দেবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ।